হ্যালো এভরিবডি, আজকে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির লেকচার 9 নিয়ে এসেছি। প্রিভিয়াস লেকচারে আমরা মোলারিটি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছি। আজকের লেকচারে আমরা মোলালিটি এবং নর্মালিটি নিয়ে ডিসকাস করব এবং তার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। তো প্রথমেই আমরা শুরু করব মোলালিটি কি, অর্থাৎ হোয়াট ইজ মোলালিটি। মোলালিটি কি? একে স্মল এম দ্বারা চিহ্নিত করা হয় না। মোলালিটির ডেফিনেশন যদি বলতে হয় তাহলে আমরা বলবো 1 কেজি সলভেন্ট তথা দ্রাবকের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে বলা হয় ওই দ্রবণের মোলালিটি। ক্লিয়ার? অর্থাৎ 1 কেজি সলভেন্ট বা 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়। যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরো জল প্লাস চিনি ইকুয়াল টু শরবত তৈরি করেছি, যেখানে জলটা হলো কি দ্রাবক, চিনিটা হলো কি দ্রাবক এবং শরবতটা হলো একটা দ্রবণ। এখন আমি যদি বলি 1 কেজি জলের মধ্যে 5 মোল চিনি দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের তথা ওই শরবতের মোলালিটি কত? 5। কেননা ডেফিনেশন বলছে 1 কেজি দ্রাবকে বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে সেটাই তো দ্রবণের মোলালিটি। তো এখন এই শরবতের ক্ষেত্রে দ্রাবককে জল, দ্রাবকে চিনি আর দ্রবণকে শরবত। তাহলে 1 কেজি জলের মধ্যে মানে 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল চিনি মানে যত মোল দ্রবীভূত আছে সেটাই তো ওই দ্রবণের মোলালিটি। আমি দেখতে পাচ্ছি এখানে 5 মোল চিনি আছে, তাহলে ওই দ্রবণের মোলালিটি কত হবে? 5। আমি যদি সিমিলার এক্সাম্পল বলি, 1 কেজি জলের মধ্যে 10 মোল গ্লুকোজ দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের মোলালিটি কত? 10। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই ডেফিনেশন অনুযায়ী আমি যদি মোলালিটির একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখি তাহলে সেটা কি হবে? এখানে লিখছি মোলালিটি ব্র্যাকেটে স্মল এম ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড মাস অফ সলভেন্ট, ব্র্যাকেটে মনে রাখতে হবে ইন কেজিতে। কেননা 1 কেজির সাপেক্ষে আমরা ডেফিনেশনটা দিয়েছি, তাই আমরা ইন কেজিতে করে নিচ্ছি। এটাই আমাকে মনে রাখতে হবে মোলালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। মোলালিটি স্মল m equal to number of moles of solute
ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর ব্র্যাকেটে ইন কেজিতে। এটাই হলো মোলালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন যদি বলা হয় মোলালিটির ইউনিট কি, মোলালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমি ইউনিট বার করতে পারবো। মোলালিটির ম্যাথমেটিক এক্সপ্রেশন কি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, তাহলে উপরে মোল আর নিচে মাস কেজিতে, তাহলে একক কি হবে, মোল কেজি ইনভার্স। এখন একটা ব্যাপারে আমরা একটু ইনফরমেশন নেব যে দ্রবণ এবং মিশ্রণের মধ্যে বেসিক পার্থক্য কি। সলভেন্ট এবং সলিউট মিলে সলিউশন তৈরি করে তথা দ্রাবক এবং দ্রাব যুক্ত হয়ে দ্রবণ তৈরি করে। এখন যদি বলি একটা এক্স একটা পদার্থ ওয়াই পদার্থের সাথে যুক্ত হয়ে এক্স ওয়াই একটা মিশ্রণ তৈরি করেছে, এই মিশ্রণটা যদি হোমোজেনিয়াস মিক্সচার হয় মানে সমসত্ব মিশ্রণ হয়, তাহলে এই মিশ্রণটাকে আমি দ্রবণ বলতে পারি। কিন্তু যদি এক্স একটা পদার্থ ওয়াই একটা পদার্থের সাথে যুক্ত হয়ে যদি এক্স ওয়াই মিশ্রণ তৈরি করে, সেটা যদি হেটারোজিনিয়াস মিক্সচার হয় তথা অসমসত্ব মিশ্রণ হয়, তাহলে আমরা তাকে দ্রবণ বলতে পারি না, তাকে শুধু মিশ্রণেই বলি। একটা এক্সাম্পল নিই, ধরো জল একটা পদার্থ, চিনি একটা পদার্থ, এটা যুক্ত হয়ে জলীয় দ্রবণ চিনির প্রস্তুত করেছে তথা শরবত প্রস্তুত করেছে। আমরা জানি শরবত তথা চিনির জলীয় দ্রবণ একটা হোমোজিনিয়াস মিক্সচার তথা সমসত্ব মিশ্রণ, তাহলে চিনির জলীয় দ্রবণ তথা শরবত আমার দ্রবণ হবে। কিন্তু যদি আমি বলি জল এবং বালি মিশিয়ে বালির জলীয় দ্রবণ প্রস্তুত করব, কিন্তু সেটা আমরা দেখব হেটারোজিনিয়াস মিক্সচার তথা অসমসত্ব মিশ্রণ, তাহলে বালির জলীয় দ্রবণকে আমরা দ্রবণ বলতে পারি না, ওটা শুধু মিক্সচার। তাহলে একটা কনক্লুশন এখান থেকে বলা যেতে পারে, অল মিক্সচার আর নট সলিউশন বাট অল সলিউশন আর মিক্সচার। ক্লিয়ার? এরপর একটা মোলালিটি নিয়ে প্রবলেম দেখি। বলছে ফাইন্ড মোলালিটি অফ 20 গ্রাম NaOH হুইচ ইজ ডিজলভ ইন 100 গ্রাম সলিউশন। কি বলছে ভালো করে অঙ্কটা দেখো, যে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলালিটি কত। অঙ্কটাকে দুভাবে করা যেতে পারে, এক মোলালিটির ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, দুই মোলালিটির ডেফিনেশন যেভাবে আমরা জানি সেইভাবেও করা যায়। প্রথমে আমরা সূত্রতে সাপেক্ষেই করি। যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে অ্যাট এ ফার্স্ট টাইম যে ডাটাগুলি দেওয়া আছে আগে সেই গিভেন ডাটাগুলি লিখে নিতে হবে, তারপর যা ক্যালকুলেট করতে দিয়েছে সেই রিলেটেড সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি দেখি প্রথমে এই অঙ্কটার মধ্যে কি কি ডাটা আমার দেওয়া আছে। না, দ্রবণের ভর দেওয়া আছে, তার মানে মাস অফ সলিউশন ব্র্যাকেটে দ্রবণের ভর কত দেওয়া আছে, 100 গ্রাম, তাই তো? আচ্ছা, 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তার মানে এখানে NaOHটা দ্রাবক, তাহলে দ্রাবের ভরটাও দেওয়া আছে।
তথা মাস অফ সলিউট ব্র্যাকেটে লিখছি দ্রাবের ভর ইকুয়াল টু 20 গ্রাম। এই দুটি ডাটা আমার দেওয়া আছে। এরপর চেয়েছে কি মোলালিটি। ব্যাস আমি মোলালিটির সূত্র অ্যাপ্লাই করি। মোলালিটি ইকুয়াল টু সূত্র কি নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ব্র্যাকেটে ইন কেজিতে। এখন এই সলিউটের মোল সংখ্যা দেখো কোথাও দেওয়া নেই, তাহলে কি করব না মোল সংখ্যাটাকে আমি সূত্র অ্যাপ্লাই করি। মোল সংখ্যা সমান কি জানি গিভেন মাস অফ কার অবশ্যই সলিউটের ডিভাইডেড বাই মোলার মাস কার অবশ্যই সলিউটের ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। দেখো এইখানে কিন্তু কোথাও সলভেন্টের ভর দেওয়া নেই, সলিউশনের দেওয়া আছে, সলিউটের দেওয়া আছে। তো এই সলিউশনের ভর থেকে যদি আমি সলিউটের ভরটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমি সলভেন্টের ভর পেয়ে যাব। অর্থাৎ মাস অফ সলভেন্ট তথা দ্রাবকের ভর ইকুয়াল টু কী হবে 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 গ্রাম। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে মাসটা কেজিতে চেয়েছে, কিন্তু আমার আছে কিসে গ্রামে। তাহলে আমি এটাকে 1000 দ্বারা ভাগ করে নেব, তাহলে আমার কেজিতে হয়ে যাবে। এরপর আমি ডাটাগুলো বস করাই। গিভেন মাস অফ সলিউট, মানে সলিউটের গিভেন মাস কত দেওয়া আছে দেখো 20 গ্রাম, বস করালাম। মোলার মাস অফ সলিউট মানে দ্রাবের আণবিক ভর, এখানে দ্রাবকে NaOH, তার মোলার মাস কত সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40। তাহলে এখানে মোলার মাস অফ সলিউট 40 ডিভাইডেড বাই 80/1000। এটা কাটাকুটি করলে আসবে 6.25 মোলালিটি। অর্থাৎ উত্তর হবে ওই দ্রবণের মোলালিটি 6.25 স্মল m। নেক্সট প্রবলেম 2 দেখি। ইফ 0.85 গ্রাম অফ অ্যামোনিয়া ইজ ডিজলভড ইন 100 ml of solution, if density of solution is 1.2 gram per ml, then find molality of solution। ভালো করে অঙ্কটা দেখো কি বলেছে, যে যদি 0.85 গ্রাম অ্যামোনিয়া 100 ml দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে এবং যদি দ্রবণের ঘনত্ব এত হয় তাহলে ওই দ্রবণের মোলালিটি কত। তাহলে প্রথমে আমি অঙ্কে কি কি ডাটাগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখে নিই। না আমি দেখতে পাচ্ছি এখানে দ্রবণের আয়তন দেওয়া আছে, তার মানে আমি লিখি ভলিউম অফ সলিউশন, তাই তো কত দেওয়া আছে 100 ml। দ্রবণের ঘনত্ব দেওয়া আছে মানে ডেনসিটি অফ সলিউশন 1.2 গ্রাম পার ml। আর কি দেওয়া আছে না এই দ্রবণের মধ্যে যে NH3 মানে দ্রাবটা দ্রবীভূত আছে তার ভরটা দেওয়া আছে, তার মানে মাস অফ সলিউট ইকুয়াল টু 0.85 গ্রাম। এই ডাটাগুলি আমার দেওয়া আছে। কি চেয়েছে মোলালিটি, তাহলে মোলালিটির সূত্র অ্যাপ্লাই করো।
কি হবে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ব্র্যাকেটে ইন কেজিতে। এখন দেখো সলিউটের কিন্তু মোল দেওয়া নেই, মাস দেওয়া আছে, তাহলে আমি মোল ইকুয়াল টু লিখতে পারি যে গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ডিভাইডেড বাই সলভেন্টের মাস। কোথাও দেওয়া নেই কিন্তু, তাহলে কি করে বার করব? তাহলে এক কাজ করা যাক, আমাকে সলিউশনের ভলিউম দেওয়া আছে, সলিউশনের ডেনসিটি দেওয়া আছে, আমি এখান থেকে সলিউশনের মাসটা আগে ক্যালকুলেট করে নিই। আমরা সূত্র জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ভর ইকুয়াল টু কী হবে না ঘনত্ব ইনটু আয়তন। তাহলে যদি আমি সলিউশনের ভর বের করতে চাই তাহলে অর্থাৎ মাস অফ সলিউশন ইকুয়াল টু সলিউশনের ঘনত্ব কত দেওয়া আছে দেখো 1.2 গ্রাম পার এমএল, সলিউশনের আয়তন কত দেওয়া আছে 100 ml, সমান এটা আসবে 120 গ্রাম। তাহলে এটা আমার কিন্তু সলিউশনের মাস বেরোলো। আচ্ছা, এই সলিউশনের মাস 120 গ্রাম। আচ্ছা, সলিউটের মাস দেখো দেওয়া আছে, আছে না, মাস অফ সলিউট 0.85। তাহলে কি আমি মাস অফ সলভেন্ট পাবো? অর্থাৎ মাস অফ সলভেন্ট কি হবে, সলিউশনের ভর থেকে সলিউটের ভরকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সলভেন্টের ভর পেয়ে যাব। অর্থাৎ 120 গ্রাম মাইনাস 0.85 বিয়োগ করলে আসবে 119.15 গ্রাম। তাহলে সলভেন্টের ভরটা আমাকে এখানে বশ করতে হবে কিন্তু কেজিতে, আমার এখানে কিসে আছে গ্রামে, অর্থাৎ 119.15 ডিভাইডেড বাই 1000 দ্বারা ভাগ করলাম। এখন গিভেন মাস অফ সলিউট, সলিউটের কত মাস দেওয়া আছে 0.85, ওই যে সলিউট তথা NH3 ওর মোলার মাস কত, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 আছে 3টা, টোটাল 17 ডিভাইডেড বাই 119.15 বাই 1000, এটা কাটাকুটি করলে অ্যাপ্রক্সিমেট আসবে 0.419 মোলালিটি। তাহলে উত্তর হলো কি না দ্রবণের মোলালিটি 0.419 স্মল এম, বা দ্রবণের মোলালিটি 0.419 মোল পার কেজি। এরপর আমরা শুরু করব নেক্সট নর্মালিটি, যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। হোয়াট ইজ নর্মালিটি? নর্মালিটি কি দেখো, 1 লিটার সলিউশনে তথা দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে বলা হয় নর্মালিটি। 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে
সেই সংখ্যাটাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। তাহলে আমি যদি বলি নর্মালিটিকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে কিভাবে লেখা যায়, না নর্মালিটি ব্র্যাকেটে ক্যাপিটাল এন ইকুয়াল টু আমি লিখতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ব্র্যাকেটে ইন লিটার। এটাই হলো আমার নর্মালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এর ইউনিট কি হবে? দেখো নর্মালিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে ইউনিট হবে কি, গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই লিটার। এটাই হবে নর্মালিটির ইউনিট। এখন এই নর্মালিটি রিলেটেড একটা প্রবলেম দেখি। ইফ 0.98 gram of H2SO4 are present in 500 ml solution, then find normality of solution. যদি 500 ml দ্রবণের মধ্যে 0.98 গ্রাম H2SO4 উপস্থিত থাকে তাহলে ওই দ্রবণের নর্মালিটি কত? তোমরা চাইলে এটাকে পজ করে অঙ্কটা ট্রাই করতে পারো। দেখো কি হবে। প্রথমেই কাজ হলো অঙ্কে যে যে ডাটাগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখে নেওয়া। দ্রবণের ভলিউম দেওয়া আছে তথা ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে, 500 ml। আচ্ছা, এরপর দেওয়া আছে এখানে H2SO4টা কি, দ্রাবক, তার ভর দেওয়া আছে দেখো 0.98 গ্রাম। তাহলে মাস অফ সলিউট তথা দ্রাবক 0.98 গ্রাম। এরপর আমার চেয়েছে কি দ্রবণের নর্মালিটি। তাহলে এক কাজ করো, সূত্র অ্যাপ্লাই করো। নর্মালিটি ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ব্র্যাকেটে ইন লিটার। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট তথা দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কোথাও কি দেওয়া আছে? এখানে নেই। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট সূত্র কি, না আমরা জানি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু একটা সূত্র ছিল, সেটা আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের লেকচারে আলোচনা করেছি। কি না, গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি সূত্র ছিল, গিভেন মাস বাই মোলার মাস। সেই রকমই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সূত্র গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমি অ্যাপ্লাই করি এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট
ওয়েট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। সলিউশনের ভলিউম দেওয়া আছে দেখো 500 ml, বাট আমার লিটারে বশ করতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করব। তাহলে দেখো সলিউটের গিভেন মাস দেওয়া আছে 0.98 গ্রাম। এরপর ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমাকে বের করে নিতে হবে যে দ্রাবটা আছে। তো এখানে দ্রাব বলতে H2SO4, তো তার ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে ক্যালকুলেট করব? না আমরা সূত্র জানি কি, যে কোনো ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস ডিভাইডেড বাই কি বলো, এন ফ্যাক্টর। তো H2SO4 এর ক্ষেত্রে মোলার মাস কত? হাইড্রোজেনের 1 আছে 2, সালফারের 32, অক্সিজেনের 16 আছে 4টা, মানে 64 বাই H2SO4 এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কি না, যেহেতু H2SO4 একটা অ্যাসিড, তাই অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি, ক্ষারগ্রাহিতা। তাহলে H2SO4 এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা 2 তথা এন ফ্যাক্টরের ভ্যালু 2। এটা করলে আসবে 49। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা পেয়ে গেলাম 49। এই ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গায় মানটা বস করে দিলাম 49 ডিভাইডেড বাই কত আছে 500/1000। এটা ক্যালকুলেশন করলে আসবে 0.04 ক্যাপিটাল এন, অর্থাৎ ওই দ্রবণের নর্মালিটি 0.04 এন। এরপর আমরা নেক্সট একটা ব্যাপার দেখি, যেটা আমরা মোলারিটির ক্ষেত্রেও দেখেছিলাম। সেটা কি না, অনেক সময় হয় কি ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে নর্মালিটি এত বলে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে বলে দেবে কি নর্মাল দ্রবণ, তার মানেই বুঝে যেতে হবে নর্মালিটি 1, তার মানে সেটাকে আমি 1n এর মাধ্যমে লিখতে পারি। কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলে দেওয়া থাকতে পারে বাইনর্মাল দ্রবণ, তার মানেই বুঝে যেতে হবে নর্মালিটির ভ্যালু কত 2, তাকে আমি 2n এর মাধ্যমেও লিখতে পারি। কোনো অঙ্কে বলে দিতে পারে সেমি নর্মাল দ্রবণ, তার মানেই কিন্তু নর্মালিটির ভ্যালু 1/2, তার মানে তাকে আমি লিখতে পারি n/2। কোনো দ্রবণ হয়তো বলে দিল ডেসি নর্মাল দ্রবণ, তার মানেই বুঝে যেতে হবে নর্মালিটির ভ্যালু কত 1/10, তাকে আমি লিখতে পারি n/10 এর মাধ্যমে। কোনো দ্রবণে হয়তো বলে দিল যে সেন্টি নর্মাল দ্রবণ, তার মানে বুঝে যেতে হবে নর্মালিটির ভ্যালু কত 1/100, তার মানেই তাকে আমি লিখতে পারি n/100। এটা কিন্তু নোট করতে হবে। অনেক সময় হয় কি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলাই থাকে না যে নর্মালিটি ইকুয়াল টু 2 বা নর্মালিটি ইকুয়াল টু 5, এইভাবে রিপ্রেজেন্ট করা থাকতে পারে 2n দ্রবণ, তার মানে বুঝে যেতে হবে না এই দ্রবণের নর্মালিটিটা 2। কোনো দ্রবণে হয়তো অঙ্ক দেওয়া থাকলো এইরকম 15n দ্রবণ, তার মানে বুঝে যেতে হবে এই দ্রবণের নর্মালিটিটা হচ্ছে 15। এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। ফাইন্ড দ্য মাস অফ NaOH প্রেজেন্ট ইন 250 ml অফ এ সেমি নর্মাল সলিউশন। বলছে কি 250 ml সেমি নর্মাল NaOH দ্রবণে কত গ্রাম NaOH উপস্থিত আছে। ভালো করে দেখে নাও, কোথাও কিন্তু বলে দেওয়া নেই যে নর্মালিটি এত বলে, কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছে যে সেমি নর্মাল দ্রবণ। তো আমরা জানি কি যে সেমি নর্মাল দ্রবণ মানেই ক্যাপিটাল এন এর ভ্যালু কত 1/2, এটা আমার দেওয়া আছে। আর কি দেওয়া আছে
ওই দ্রবণটার আয়তন দেওয়া আছে, দেখো 250 ml। তার মানে আমি লিখতে পারি ভলিউম অফ সলিউশন কত, 250 ml। আর কি আছে, আর কিছু ডাটা দেওয়া নেই। এবারে কি চেয়েছে, কত গ্রাম NaOH উপস্থিত আছে, মানে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তো গ্রাম বের করানোর জন্য তো আমার কোনো সূত্র জানা নেই, কিন্তু আমার যেহেতু নর্মালিটি দেওয়া আছে তাই আমি নর্মালিটির সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কি না, নর্মালিটি ইকুয়াল টু কি জানি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ব্র্যাকেটে ইন লিটার। দেখো সলিউট তথা NaOH-এর গ্রাম ইকুইভ্যালেন্ট কোথাও দেওয়া নেই, তাহলে কি করব না, গ্রাম ইকুইভ্যালেন্টের যে সূত্রটা আমরা জানি সেটা কি না, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। দেখো সলিউশনের ভলিউমটা দেওয়া আছে 250 ml, কিন্তু করতে হবে লিটারে, তাহলে আমি 1000 দ্বারা ভাগ করলাম। এখন এই গিভেন মাস এটা তোমার চেয়েছে NaOH-এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, না সূত্র অ্যাপ্লাই করি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা কি জানি, মোলার মাস ডিভাইডেড বাই N ফ্যাক্টর। তো কার ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব, এই NaOH-এর। তাহলে NaOH-এর মোলার মাস কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এবং NaOH-এর ক্ষেত্রে N ফ্যাক্টরের মান কত, আমরা এর আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি যে NaOH যেহেতু ক্ষার তাই এর ক্ষেত্রে N ফ্যাক্টর হবে কি, অম্লগ্রাহিতা, তাহলে NaOH-এর অম্লগ্রাহিতা কি 1, অর্থাৎ NaOH-এর ক্ষেত্রে N ফ্যাক্টরের মানটা হবে 1, তাহলে এটা করলে আসবে 40। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট NaOH-এর পেয়ে গেছি আমি 40, তাহলে আমি লিখতে পারি যে মাস ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 250/1000 মানে 1/4। আর এই নর্মালিটিটি দেওয়া আছে কেন না, সেমি নর্মাল দ্রবণ বলে দিয়েছে, তার মানে N-এর ভ্যালু 1/2, তাহলে 1/2। তো এইটার থেকে কি এবারে মাসটা পাওয়া যাবে না, তাহলে এটার থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে কি হবে না, মাস ইকুয়াল টু আমার আসবে 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম NaOH উপস্থিত আছে। এরপর আমরা নেক্সট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ এ সলিউশন, অর্থাৎ একটি দ্রবণের নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। মানে একটি দ্রবণের নর্মালিটি থেকে আমি কিভাবে মোলারিটিতে যাব, বা একটি দ্রবণের মোলারিটি থেকে আমি কিভাবে নর্মালিটিতে যাব, আমি সেই সম্পর্কটাই তৈরি করে দেখাবো। প্রথমেই দেখো আমি কিন্তু এখানে একটা সলিউশন নিয়ে ফেলেছি, ঠিক আছে, যে কোনো সলিউশন হতে পারে। তো তার মধ্যে প্রেজেন্ট আছে সলভেন্ট এবং সলিউট। এখন এই সলিউশনের জন্য আমি নর্মালিটিকে লিখতে পারি যে নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আবার এই সলিউশনটার জন্যই আমি মোলারিটির এক্সপ্রেশনকে লিখতে পারি
যে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। অর্থাৎ এই সলিউশনটার জন্যে আমি নর্মালিটির এক্সপ্রেশন লিখেছি, আবার এই সলিউশনটার জন্যেই আমি মোলারিটির এক্সপ্রেশন লিখেছি। অর্থাৎ একটাই সলিউশনের সাপেক্ষে আমি নর্মালিটি লিখব এবং ওই সলিউশনটার সাপেক্ষে আমি মোলারিটি লিখব। যেমন ধরো যদি এই সলিউশনটা HCl এর সলিউশন হয়, তাহলে ওর সাপেক্ষে নর্মালিটির ইকুয়েশন লিখব, আবার ওই HCl এর সলিউশনটার সাপেক্ষে আমি মোলারিটির ইকুয়েশন লিখব। ক্লিয়ার? এরপর আমি নর্মালিটি ডিভাইডেড মোলারিটি করি, অর্থাৎ নর্মালিটির যা ইকুয়েশন আছে ডিভাইডেড বাই মোলারিটির যা ইকুয়েশন আছে। তাহলে নর্মালিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। মোলারিটি কি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। যেহেতু একটাই সলিউশন নিয়ে আমি নর্মালিটির এক্সপ্রেশন এবং মোলারিটির এক্সপ্রেশন লিখেছি, তাই এই ভলিউম অফ সলিউশন আর ভলিউম অফ সলিউশন ক্যান্সেল হবে, কেননা একটাই তো সলিউশন। তো এর ক্ষেত্রে যা ভলিউম, এর ক্ষেত্রেও তো তাই ভলিউম, সো ক্যান্সেল হয়ে গেল। তাহলে বেরোলো কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলিউট ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের সূত্র কি, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। নাম্বার অফ মোলসের সূত্র কি, গিভেন মাস বাই মোলার মাস। এখন মজার বিষয় হচ্ছে, দেখো যেহেতু একই সলিউশন নিয়েছি, তাই এর মধ্যে যা সলিউট থাকবে এর মধ্যেও তো তাই সলিউটটাই থাকবে। তাহলে এই সলিউটের যা মাস, এই সলিউটেরও তো তাই মাস, অর্থাৎ গিভেন মাস ক্যান্সেল হয়ে গেল। এটা মোলার মাসটা উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েটকে দেখো আমি আবার ভাঙছি, মোলার মাস বাই এন ফ্যাক্টর। আবার দেখো যেহেতু একটা সলিউশনের সাপেক্ষে আমি কাজ করছি, তাই ওর মধ্যে যে সলিউটটা আছে তার তো মোলার মাস একই, সুতরাং এই মোলার মাসও ক্যান্সেল হয়ে যাবে, উপরে উঠে যাবে এন ফ্যাক্টর। অর্থাৎ নর্মালিটি বাই মোলারিটি ইকুয়াল টু কি দাঁড়াবে, এন ফ্যাক্টর। সুতরাং আমি লিখতে পারি নর্মালিটি ইকুয়াল টু এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি, এবং দিস ইজ দ্য রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি। এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, নর্মালিটি ইকুয়াল টু এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। এই সম্পর্কটার সাহায্যে কোনো নর্মালিটিকে আমি মোলারিটিতে কনভার্ট করতে পারবো, বা কোনো মোলারিটিকে আমি নর্মালিটিতে সহজেই কনভার্ট করে নিতে পারবো। মনে রাখার একটা ট্রিক্স আছে কি না, দেখো নর্মালিটির এন আর এন ফ্যাক্টরের এন দুটো দুদিকে থাকবে, অর্থাৎ এন ইকুয়াল টু এন ফ্যাক্টর ইন্টু এম। যেহেতু আমরা নর্মালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি যে এন ইকুয়াল টু এন ফ্যাক্টর ইন্টু এম, এখন সেই সূত্রটার একটা অঙ্ক দেখা যাক। দেখো কি বলেছে, ফাইন্ড নর্মালিটি অফ 0.4 m H3PO4 সলিউশন। অর্থাৎ 0.4 m H3PO4 দ্রবণের নর্মালিটি কত। তার মানে দেখতে পাচ্ছ এখানে একটা সলিউশনের মোলারিটি দিয়ে দেওয়া আছে, ওই সলিউশনটারই নর্মালিটি কত হবে জানতে চেয়েছে। তাহলে সূত্র কি জানা আছে, n ইকুয়াল টু n ফ্যাক্টর ইন্টু মোলারিটি, তাই তো। আচ্ছা এম তো দেওয়া আছে 0.4, বলো H3PO4 এর ক্ষেত্রে n ফ্যাক্টর কত।
না H3PO4 এর ক্ষেত্রে এন ফ্যাক্টরের ভ্যালু 3। তাহলে আমি এখানে মানটা বস করাই, এন ফ্যাক্টরের মান 3, মোলারিটির মান 0.4, তার মানে উত্তর আসবে 1.2। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি যে 0.4 মোলার H3PO4 সলিউশন ইকুয়াল টু 1.2 নর্মাল H3PO4 সলিউশন। 0.4 m H3PO4 দ্রবণের নর্মালিটি হবে 1.2 এবং সেই বেসিসে আমি লিখতে পারি 0.4 m H3PO4 সলিউশন ইকুয়াল টু 1.2 n H3PO4 সলিউশন। অর্থাৎ 0.4 মোলারিটি H3PO4 এর দ্রবণ মানেই হলো 1.2 নর্মাল H3PO4 এর দ্রবণ। এরপর আমরা নেক্সট একটা বিষয় দেখি। ধরো এইটি একটি সলিউশন, ঠিক আছে, যার ভলিউম হচ্ছে V1, যার নর্মালিটি হলো N1। এই সলিউশনটির মধ্যে কিছু পরিমাণ ওয়াটার যোগ করা হচ্ছে, ফলে সলিউশনটার ভলিউম বেড়ে গিয়ে V2 হয়েছে এবং নর্মালিটিটি চেঞ্জ হয়ে N2 হয়েছে। আমরা বলতে পারি আফটার অ্যাডিং ওয়াটার, অর্থাৎ জল যোগ করার ফলে ভলিউমটা কি হয়েছে, দেখো বেড়ে গেছে, ফলে নর্মালিটিটা কি হবে, কমে গেছে। কেন না, আমরা যদি বলি যে নর্মালিটির এক্সপ্রেশনটা কি ম্যাথমেটিক্যালি, নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, অর্থাৎ নর্মালিটি ভলিউমের ব্যস্তানুপাতিক। ভলিউম বাড়লে নর্মালিটি কমবে, ভলিউম কমলে নর্মালিটি বাড়বে। সেই বেসিসে বলতে পারি V1-এর চেয়ে V2 বড় এবং N2-র চেয়ে N1 বড়। এখন একটা বিষয় নোটিস করতে হবে যে এই সলিউশনের মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, জল যোগ করার ফলেও এই সলিউশনের মধ্যে তত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবই দ্রবীভূত থাকবে। অর্থাৎ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ফিক্সড, নো চেঞ্জ। তাহলে আমি এই সলিউশনটার ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করি, N1 ইকুয়াল টু কী হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই V1। এই সলিউশনটার ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করি, N2 ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই V2। তাহলে এর ক্ষেত্রে দেখি N1 V1 ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। এর ক্ষেত্রে দেখি N2 V2 ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। এখন যেহেতু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট এর ক্ষেত্র যা, এর ক্ষেত্র তো তাই, সুতরাং আমি বলতে পারি N1 V1 ইকুয়াল টু N2 V2। অর্থাৎ কোনো সলিউশনের মধ্যে যদি ওয়াটার অ্যাড করার ফলে নতুন একটা সলিউশন তৈরি হয়, তার ক্ষেত্রে আমি অলওয়েজ সূত্র লাগাবো N1 V1 ইকুয়াল টু N2 V2। নর্মালিটি অফ মিক্সচার, অর্থাৎ দুটো সলিউশন নিয়ে যদি আমি মিক্স করি তাদেরকে, ফলে যে মিক্সচার সলিউশনটা তৈরি হচ্ছে তার নর্মালিটি আমরা ক্যালকুলেট করব। তো আমি সেটা দুটো কেসে ভাগ করে নিচ্ছি, একটা কেস 1 করব, একটা কেস 2 করব। প্রথমে আলোচনা করি কেস 1। এখানে আমি কি দেখব না, সেম সলিউট নিয়ে তৈরি সলিউশনটা আমার সেম থাকবে। অর্থাৎ যদি আমি এই সলিউশনটা অ্যাসিড নিই, তাহলে এই সলিউশনটাও আমি অ্যাসিড নেব। যদি আমি এই সলিউশনটা বেস নিই, তাহলেও আমি এই সলিউশনটাকে বেস নেব। তাহলে ধরো না যে এটা HCl এর সলিউশন, তাহলে এটাও HCl এর সলিউশন। এটা NaOH এর সলিউশন যদি হয়, এটাও NaOH এর সলিউশন। অর্থাৎ সেম সলিউশনের আমি
মিক্সচার ঘটাবো। তাহলে ধরে নিচ্ছি এইটা একটা সলিউশন যার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট N1 আছে, যার নর্মালিটি N1, যার ভলিউম হচ্ছে V1। এখন এই সলিউশনটাই আমি নিয়েছি যার ভলিউম V2। দেখো ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে তো তার নর্মালিটিও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি কি যে নর্মালিটি তার ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে নর্মালিটি কি হলো N2। আচ্ছা, এই সলিউশনটার মধ্যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট কত আছে? N2। ঠিক আছে, সেম সলিউশন নিচ্ছি মানে এই নয় যে তাদের ভলিউমটাও সমান, নর্মালিটিটাও সমান, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউটও সমান, নাও হতে পারে সমান। ঠিক আছে, তাহলে এই দুটোকে মিক্স ঘটিয়ে আমি মিক্সচার একটা সলিউশন তৈরি করলাম। তো এই যে মিক্সচার সলিউশনটা তৈরি করলাম এর ভলিউম কত হবে? এর ভলিউম যুক্ত এর ভলিউম অর্থাৎ V1 প্লাস V2, এবং নতুন যে নর্মালিটি হবে সেটা আমি ক্যাপিটাল N ধরে নিলাম, এবং এর মধ্যে আমি ধরে নিচ্ছি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট কত আছে? স্মল n। এখন বলো এর মধ্যে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট প্রেজেন্ট আছে সেটা কি এর এবং এর গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউটের যোগফল নয়? অর্থাৎ আমি বলতে পারি যে n ইকুয়াল টু N1 প্লাস N2, অর্থাৎ এর মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য আছে সেটা এদের দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সমষ্টিটা। তাহলে n ইকুয়াল টু N1 প্লাস N2। ঠিক আছে, এখন আমরা এই সলিউশনের ক্ষেত্রে ক্যাপিটাল N1 ইকুয়াল টু বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট তথা N1 ডিভাইডেড বাই ভলিউম V1। তাহলে এইটার থেকে আমি স্মল N1 এর মান বের করে নিলাম, N1 V1। আচ্ছা, এই সলিউশনটার ক্ষেত্রে আসি, N2 ইকুয়াল টু স্মল N2 বাই V2। তাহলে স্মল N2-র মান বের করে নিলাম, N2 V2। এই মিক্সচার সলিউশনটার ক্ষেত্রে আসি, ক্যাপিটাল N ইকুয়াল টু সূত্র কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট N বাই ভলিউম কত? V1 প্লাস V2। তাহলে এটার থেকে স্মল n এর মান আমি বের করতে পারলাম, ক্যাপিটাল N ইন্টু V1 প্লাস V2। এখন এই স্মল n1 স্মল n2-র মানগুলো এখানে বস করাবো। স্মল n এর ভ্যালু কত? n ইন্টু V1 প্লাস V2। স্মল n1 এর ভ্যালু কত? N1 V1। স্মল n2-র ভ্যালু কত? N2 V2। বস করেছি, ব্যাস। তাহলে ক্যাপিটাল N ইকুয়াল টু কী আসবে? N1 V1 প্লাস N2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে যদি আমাকে সেম সলিউশনের মিক্সচার দেয়, দিয়ে বলে নতুন মিক্সচার সলিউশনের নর্মালিটি কত হবে, আমি কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করব। অর্থাৎ নর্মালিটি ইকুয়াল টু N1 V1 প্লাস N2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। দেখো অঙ্ক দেখা যাক। এটা 0.2 নর্মাল 200 ml HCl ইজ মিক্সড উইথ 0.3 নর্মাল 300 ml HCl। ফাইন্ড দ্য নর্মালিটি অফ মিক্সচার সলিউশন। বলছে 200 ml এত নর্মাল HCl 300 ml HCl এত নর্মালের সাথে মেশানো হয়েছে, তাহলে নতুন মিক্সচার সলিউশনের নর্মালিটি কত হবে? ভেবে দেখো, দুটোই কিন্তু HCl এর সলিউশন, তাহলে সেম সলিউশনের মিক্সচারের সূত্র আমি অ্যাপ্লাই করব। তাহলে সূত্র কি না, নর্মালিটি ইকুয়াল টু N1 V1 প্লাস N2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এখন দেখো N1 যদি আমি এইটা ধরি 0.2 আর V1 যদি 200 ধরি, প্লাস N2 ধরো আমি 0.3 নর্মাল ধরলাম এবং V2 আমি 300 ml ধরলাম, ডিভাইডেড বাই V1 প্লাস V2 কত? 200 প্লাস 300, এটা ক্যালকুলেট করলে আসবে 0.26 নর্মাল। এরপর নেক্সট আমরা কেস 2 দেখি, যেখানে ডিফারেন্ট সলিউট তথা
ডিফারেন্ট সলিউশনের মিক্সচার, অর্থাৎ একটা সলিউশন যা হবে অন্য সলিউশনটা আলাদা হবে। যেমন ধরো একটা যদি অ্যাসিড সলিউশন হয় আর একটা ক্ষার সলিউশন, এই দুটোকে মিক্সিং ঘটিয়ে একটা অ্যাসিড বেস মিক্সচার সলিউশন তৈরি করা হয়েছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার অ্যাসিড সলিউশন, যার নর্মালিটি Na, যার ভলিউম হচ্ছে Va, এ ফর অ্যাসিড। আর একটা আমি সলিউশন নিয়েছি বেস সলিউশন, যার নর্মালিটি হচ্ছে Nb এবং ভলিউম হচ্ছে Vb, বি স্ট্যান্ডস ফর বেস। এই দুটিকে আমি মিশিয়ে একটা অ্যাসিড বেস মিক্সচার সলিউশন তৈরি করেছি, যার ভলিউম Va প্লাস Vb এবং নতুনের নর্মালিটি ক্যাপিটাল N। এখন এই ক্ষেত্রে আমাকে একটু মনে রাখতে হবে যে তিনটে কন্ডিশন অ্যারাইজ করে। প্রথমে আমরা আসছি কন্ডিশন 1। কি বলছে দেখো ভালো করে, কন্ডিশন 1, ইফ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড গ্রেটার দেন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস, যদি অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক বেসের গ্রাম তুল্যাঙ্কের চেয়ে বেশি হয় তথা NaV এর মানটা NbVbর চেয়ে বেশি হয়, তাহলে আমার যে রেজাল্টিং মিক্সচারটা পাওয়া যাবে সেটা কিন্তু অ্যাসিডিক হবে। তার মানে কি না, অ্যাসিডের যদি গ্রাম তুল্যাঙ্ক বেশি থাকে যে মিক্সচার সলিউশনটা তৈরি হবে সেটা অবভিয়াসলি অ্যাসিডিক হবে। এ তো স্বাভাবিক। কেন না, ধরো 5 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড আছে আর 2 গ্রাম তুল্যাঙ্ক বেস আছে, আমি দুটোকে মিক্স করছি, তো 2 গ্রাম তুল্যাঙ্ক বেস নিশ্চয়ই 2 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিডের সাথেই বিক্রিয়া করবে। তাহলে 5 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিডের মধ্যে যদি 2 গ্রাম তুল্যাঙ্কের সাথে বিক্রিয়া করে তাহলে 3 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড পড়ে থাকলো। তাহলে যদি 3 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড পড়ে থাকে তাহলে মিক্সচার সলিউশনটার প্রকৃতি কী হবে? অবভিয়াসলি অ্যাসিডিক হবে। সেই ক্ষেত্রে নর্মালিটি অফ অ্যাসিডিক সলিউশন তথা মিক্সচারের নর্মালিটি কী হবে না, N = NaVa মাইনাস NbVb বাই Va প্লাস Vb। তাহলে আমাকে জাস্ট এই জিনিসটা একটু নোট করে নিতে হবে যে যদি আমার অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্ট বেশি হয় বেসের গ্রাম ইকুইভ্যালেন্টের চেয়ে, তাহলে মিক্সচার সলিউশনটা হবে আমার অ্যাসিডিক, এবং সেই অ্যাসিডিক সলিউশন তথা মিক্সচারের নর্মালিটির কী হবে, NaVa মাইনাস NbVb বাই Va প্লাস Vb। কন্ডিশন 2তে আসি, ইফ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস গ্রেটার দেন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড, অর্থাৎ বেসের গ্রাম তুল্যাঙ্ক যদি অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্কের চেয়ে বেশি হয়, দ্যাট ইজ NbVbর মানটা NaV এর চেয়ে যদি বেশি হয়, তাহলে যে মিক্সচার সলিউশনটা আছে সেটা হবে বেসিক নেচার অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির। এক্সাম্পল দিই, ধরো অ্যাসিড সলিউশন আছে 2 গ্রাম তুল্যাঙ্ক, বেস সলিউশনের মধ্যে আছে 5 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব, তাহলে 2 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড নিশ্চয়ই 2 গ্রাম তুল্যাঙ্ক বেসের সাথেই বিক্রিয়া করবে। তাহলে 5 গ্রাম তুল্যাঙ্ক বেসের মধ্যে যদি 2 গ্রাম তুল্যাঙ্ক বিক্রিয়া করে তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক পড়ে থাকবে? 3 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে যদি মিক্সচার সলিউশনের মধ্যে 3 গ্রাম তুল্যাঙ্ক বেস এক্সট্রা পড়ে থাকে তাহলে সেই মিক্সচার সলিউশনের প্রকৃতি কী হবে? বেসিক। সেটাই হয়েছে। এবং সেই ক্ষেত্রে মিক্সচার সলিউশনের নর্মালিটি কী হবে? N = NbVb মাইনাস NaVa
বাই ভিএ প্লাস ভিবি। তাহলে যদি অ্যাসিডিক মিক্সচার সলিউশন হয় তার ক্ষেত্রে NaVa মাইনাস NbVb বাই ভিএ প্লাস ভিবি। যদি বেসিক সলিউশন হয় মিক্সচারের প্রকৃতি তাহলে হবে NbVb মাইনাস NaVa বাই ভিএ প্লাস ভিবি। অর্থাৎ যদি অ্যাসিডিক হয় তাহলে NaVa আগে থাকবে, যদি বেস হয় তাহলে NbVb আগে থাকবে। সো এই দুটো ইকুয়েশন কিন্তু মনে রাখতে হবে। এরপর কন্ডিশন 3টা দেখি। ইফ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস, অর্থাৎ অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু বেসের গ্রাম তুল্যাঙ্ক হলে, দ্যাট ইজ NaVa ইকুয়াল টু যদি NbVb হয়, তাহলে রেজাল্টিং মিক্সচার সলিউশন কি হবে? নিউট্রাল প্রকৃতি হবে, অর্থাৎ প্রসম হবে। কেন না, ধরো 5 গ্রাম তুল্যাঙ্ক আমি অ্যাসিড নিয়েছি আর 5 গ্রাম তুল্যাঙ্ক আমি বেস নিয়েছি, তাহলে 5 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড অবভিয়াসলি 5 গ্রাম তুল্যাঙ্ক বেসের সাথেই বিক্রিয়া করবে। তাহলে ওই মিক্সচার সলিউশনে না অ্যাসিড পড়ে থাকবে না বেস পড়ে থাকবে, তাহলে মিক্সচার সলিউশনটা কি প্রকৃতির হবে? নিউট্রাল প্রকৃতির। তো প্রবলেম দেখি। 0.2 নর্মাল 100 ml HCl এর সাথে 0.3 নর্মাল 200 ml NaOH যোগ করা হয়েছে। বলছে দেন হোয়াট উইল বি দ্য রেজাল্টিং সলিউশন, মানে দ্রবণের প্রকৃতিটা কীরূপ হবে, এবং ক্যালকুলেট করো দ্য নর্মালিটি অফ রেজাল্টিং মিক্সচার সলিউশন, মানে নতুন মিক্সচার সলিউশনের নর্মালিটি ক্যালকুলেট করতে বলেছে। কি দেওয়া আছে একটু দেখে নিই। ধরে নাও এটা একটা সলিউশন, এই পার্টটা HCl এর সলিউশন, যার আয়তন কত দেওয়া আছে বলো? V1 100 ml, নর্মালিটি কত দেওয়া আছে? 0.2 প্লাস এই একটা বেস যোগ করা হয়েছে যেটা NaOH আছে, এবং এর ভলিউম কত বলো? আচ্ছা সরি, যেহেতু অ্যাসিড তো তাই আমি এক কাজ করি, এটা VA লিখি আর এটা Na লিখি। আচ্ছা এটা যেহেতু বেস তাহলে VB লিখি। এর ভলিউম কত দেওয়া আছে? 200 ml। এর নর্মালিটি NB কত দেওয়া আছে? 0.3। প্রথমেই আমি দেখে নিই যে এটা কোন প্রকৃতির অঙ্কের মধ্যে পড়ছে। যদি সেম সলিউশনের মধ্যে পড়তো তাহলে আমার অন্য একটা সূত্র অ্যাপ্লাই হতো। সেটা কি সূত্র হতো না, N ইকুয়াল টু N1 V1 প্লাস N2 V2 বাই V1 প্লাস V2। কিন্তু এখানে আমার সেম সলিউশন নেই। দেখো একটা HCl এর সলিউশন আছে, একটা NaOH এর সলিউশন আছে, তার মানে আমার ডিফারেন্ট সলিউশনের মিক্সচারের সূত্রে অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে রেজাল্টিং সলিউশনটা কি হবে। তার মানে রেজাল্টিং সলিউশনটা অ্যাসিড হবে নাকি বেস হবে নাকি নিউট্রাল হবে সেটা জানতে চেয়েছে। তো আমাদের কাছে জানা আছে যে যদি অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক বেশি হয় তাহলে মিক্সচার সলিউশন অ্যাসিডিক হবে, যদি বেসের গ্রাম তুল্যাঙ্ক বেশি হয় তাহলে মিক্সচার সলিউশন বেস হবে, আর যদি অ্যাসিড বেসের গ্রাম তুল্যাঙ্ক সমান হয়ে যায় তাহলে নিউট্রাল হবে। তাহলে আমি প্রথমেই গ্রাম তুল্যাঙ্কটা বের করে নিই, দিয়ে দেখি কার বেশি কার কম, তাহলে আমি রেজাল্টিং সলিউশনটা বলে নিতে পারবো। তাহলে এই অ্যাসিডের ক্ষেত্রে আমি কিভাবে গ্রাম তুল্যাঙ্ক ক্যালকুলেট করব দেখে নাও। নর্মালিটি দেওয়া আছে 0.2। আমরা নর্মালিটি সমান কি জানি? 1000 ml দ্রবণে 0.2 গ্রাম ইকুইভ্যালেন্ট
HCl আছে 100 ml কত? এটা কত আসবে? 0.02 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এই HCl এর গ্রাম ইকুইভ্যালেন্টটা বেরিয়ে গেল, দেখো 0.02। এখন এই NaOH সলিউশনটার গ্রাম ইকুইভ্যালেন্ট বার করি। নর্মালিটি দেওয়া আছে 0.3, কি জানি 1000 ml দ্রবণে 0.3 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH প্রেজেন্ট আছে। 200 ml সলিউশনের মধ্যে আমাকে গ্রাম ইকুইভ্যালেন্ট জানতে হবে। তাহলে কত আছে? তাহলে এটা ভাগ করলে কত আসবে দেখো, 2 5 10, মানে 0.3/5। তার মানে এটা আসবে ধরো 3/10 × 5, তার মানে 3/50। এটা ক্যালকুলেট করলে আসবে, এটা আসবে 0.06 গ্রাম ইকুইভ্যালেন্ট। এই 100 ml HCl এর মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক HCl আছে? 0.02। এই 200 ml NaOH এর মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক NaOH আছে? 0.06। তাহলে কার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বেশি? 0.06। তাহলে যার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বেশি হবে সেটাই তো নেচার হবে। অর্থাৎ যেহেতু বেসের গ্রাম তুল্যাঙ্ক বেশি, অতএব আমরা লিখতে পারি যে রেজাল্টিং মিক্সচার সলিউশন কি প্রকৃতির হবে বলো? বেসিক প্রকৃতির। ক্লিয়ার? এরপরে বলছে ওই মিক্সচার সলিউশনটার নর্মালিটি কত। তাহলে আমি যেহেতু পেয়ে গেছি মিক্সচার সলিউশনটা বেসিক প্রকৃতি, তাই আমি সূত্র লাগাবো N = কি? NbVb - NaVa/VA + Vb। তার মানে যদি কখনো মিক্সচার সলিউশনের নর্মালিটি ক্যালকুলেট করতে দেয়, অবভিয়াসলি আগে সলিউশনটা কি প্রকৃতির সেটা বের করতেই হবে, আদারওয়াইজ সূত্র অ্যাপ্লাই করা যাবে না যে অ্যাসিডের লাগাবো নাকি বেসের লাগাবো। ঠিক আছে? তো সুতরাং যেহেতু বেসিক মিক্সচার সলিউশন, সুতরাং আমি বেসের নর্মালিটির সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর NBর মান কত? 0.3, VBর মান 200, মাইনাস N এর মান হচ্ছে 0.2, V এর মান 100, ডিভাইডেড বাই VA + VB, মানে 200 + 100 300। এটা উত্তর আসবে 40/300, মানে 4/30 নর্মাল। অর্থাৎ মিক্সচার সলিউশনের নর্মালিটি হবে 4/30 N। প্রবলেম 2 দেখি। ইফ 0.4 নর্মাল 500 ml HCl neutralized 300 ml of KOH completely, find normality of KOH solution, find the mass of KOH। কি বলেছে দেখো, বলেছে 500 ml এত নর্মাল HClটা 300 ml KOHকে কমপ্লিটলি প্রশমিত করে দিয়েছে, কিন্তু এই KOH সলিউশনের নর্মালিটিটা দেওয়া নেই, এটাই ক্যালকুলেট করতে বলেছে। এছাড়াও আরও একটা পার্ট ক্যালকুলেট করতে বলেছে, ফাইন্ড দ্য মাস অফ KOH, অর্থাৎ KOH-এর ভর কত। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেট করব ফাইন্ড নর্মালিটি অফ KOH সলিউশন। তাহলে ধরে নাও এইটা HCl এর সলিউশন, যার ভলিউম কত দেওয়া আছে? 500 ml, নর্মালিটি কত দেওয়া আছে? 0.4। আচ্ছা, এইটা আমি ধরে নিচ্ছি KOH এর সলিউশন, যার ভলিউমটা দেখো দিয়ে দেওয়া আছে 300 ml, কিন্তু নর্মালিটিটি চেয়েছে। তাহলে এখানে কোন সূত্রে আমার হবে?
তার জন্য দেখো একটি কথা বলা আছে যেটা হচ্ছে নিউট্রালাইজড। আমরা জানি যে যদি নিউট্রালাইজড হয়ে যায় তার মানে সেই মিক্সচার সলিউশনটার মধ্যে কোনো অ্যাসিডও থাকে না, আবার কোনো বেসও থাকে না, এবং সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই হবে কি, NaVa ইকুয়াল টু NbVb। ক্লিয়ার? এন এর মান কত? 0.4, ভি এর মান কত? 500, এনবির মান কত ক্যালকুলেট করতে হবে, ভিবির মান 300। তাহলে এনবির মান কত? 0.4 ইন্টু 500 ডিভাইডেড বাই 300। এটা করলে আসবে 2/3 নর্মাল। ক্লিয়ার? অর্থাৎ যখনই কোনো নিউট্রালাইজড মিক্সচার সলিউশন বলবে তার ক্ষেত্রে আমরা অলওয়েজ এই সূত্রটা অ্যাপ্লাই করব, NaVa ইকুয়াল টু NbVb। এখন বলেছে KOH এর মাস কত, নেক্সট পার্টে KOH এর নর্মালিটি বেরিয়ে গেছে, এখন দ্বিতীয় পার্টে বলেছে ফাইন্ড দ্য মাস অফ KOH, KOH এর ভরটা কত। সূত্র অ্যাপ্লাই করো, নর্মালিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আমি কিন্তু স্পেশালি KOH এর ক্ষেত্রে করছি, এটা কিন্তু মিক্সচার সলিউশনের জন্য নয়, এটা অনলি ফর KOH এর ক্ষেত্রে করছি, যেখানে এই সলিউশনটা KOH এর সলিউশন আর এই সলিউটটা হচ্ছে KOH। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সূত্র কি, গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ভলিউম অফ সলিউশন। কত দেওয়া আছে KOH এর সলিউশনের ভলিউম? দেখো 300 ml দেওয়া আছে, কিন্তু লিটারে করতে হবে, তাহলে 300 ডিভাইডেড বাই 1000। এরপর এখানে এই মাসটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই মাস যেমন ছিল থাক, ডিভাইডেড বাই এই ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমি ক্যালকুলেট করব। কি করে করব? KOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে ক্যালকুলেট করব না, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, মোলার মাস ডিভাইডেড বাই N ফ্যাক্টর। তো KOH এর ক্ষেত্রে মোলার মাস কত, পটাশিয়াম 39, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 ডিভাইডেড বাই N ফ্যাক্টর কত KOH এর ক্ষেত্রে 1। এটা যোগ করলে আসবে কত, 56। অর্থাৎ KOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট 56 ডিভাইডেড বাই 300 বাই 1000। এটা ধরো কাটাকুটি হয়ে যাবে, মানে 3/10। ঠিক আছে, এটা কাটাকুটি করলে আসবে 1/5। আচ্ছা, এখানে নর্মালিটির ভ্যালুটা আগে বস করিয়ে দিই, কত বেরিয়েছে KOH এর 2/3। ঠিক আছে, তাহলে এই মাসটা ক্যালকুলেট করলে আসবে প্রায় 11.2 গ্রাম। একটা প্রবলেম দেখি, বলছে 45 ml 0.3 নর্মাল H2SO4কে প্রশমিত করার জন্য কত গ্রাম Na2CO3 তথা সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে। অঙ্কটা করার আগে প্রথমে দেখে নিই আমি কি কি ডাটাগুলো দেওয়া আছে। নর্মালিটি অফ H2SO4 সলিউশন দেখো দেওয়া আছে 0.3। H2SO4 সলিউশনের ভলিউম কত দেওয়া আছে, 45 ml। তাহলে আমি নর্মালিটির সূত্র অ্যাপ্লাই করি, নর্মালিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট H2SO4 ব্র্যাকেটে
কারণ এই সলিউটটা তো H2SO4, ডিভাইডেড বাই ভলিউম অফ H2SO4 সলিউশন ব্র্যাকেটে ইন লিটার। এই নর্মালিটির ভ্যালুটি দেওয়া আছে, দেখো 0.3 বস করালাম, ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2SO4 ডিভাইডেড বাই ভলিউম অফ H2SO4 অফ সলিউশন ব্র্যাকেটে ইন লিটার। ঠিক আছে, তাহলে নর্মালিটি 0.3 ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2SO4 ডিভাইডেড বাই H2SO4 সলিউশনের ভলিউমটা ছিল 45 ml, বাট ওটাকে লিটারে করতে হবে, 1000 দ্বারা ভাগ করেছি। তাহলে এখান থেকে আমার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2SO4 বেরিয়ে যাবে 0.0135। আমরা বলেছিলাম যে অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক যদি বেশি হয় তাহলে মিক্সচার সলিউশনটা অ্যাসিডিক হয়, যদি বেসের গ্রাম তুল্যাঙ্ক বেশি হয় তাহলে মিক্সচার সলিউশনটা বেসিক হয়, আর যদি অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক সমানে বেসের গ্রাম তুল্যাঙ্ক হয় তাহলে রেজাল্টিং মিক্সচার সলিউশনটা নিউট্রাল হয় তথা প্রশমিত হয়। তো এখানে তো বলাই আছে যে প্রশমিত হবে, তার মানে অ্যাসিডের যত গ্রাম তুল্যাঙ্ক আছে ঠিক ক্ষারেরও তত গ্রাম তুল্যাঙ্ক থাকবে, তবেই তো প্রশমিত হবে। তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি যে এখন 0.0135 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2SO4কে প্রশমিত করার জন্য 0.0135 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na2CO3 প্রয়োজন। যদি কোনো একটা অ্যাসিড বেস রিঅ্যাকশনে আমরা প্রশমিতর কথা উল্লেখ করি তাহলে অ্যাসিডের যত গ্রাম তুল্যাঙ্ক আছে বেসেরও ঠিক তত গ্রাম তুল্যাঙ্কই থাকবে, তবেই সেই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na2CO3 কত হবে? অবশ্যই এটা হবে 0.0135। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সূত্র কি? মাস অফ Na2CO3 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na2CO3 ইকুয়াল টু এইটা। এখন মাস অফ Na2CO3 ক্যালকুলেট করতে হবে, থাক, ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েটের সূত্র কি? মোলার মাস অফ Na2CO3 ডিভাইডেড বাই এন ফ্যাক্টর অফ Na2CO3 ইকুয়াল টু এটা যা আছে থাক, বা মাস অফ Na2CO3 ডিভাইডেড বাই মোলার মাস অফ Na2CO3 কত দেখো, সোডিয়ামের 23 আছে দুটো, কার্বনের 12, অক্সিজেনের 16 আছে 3টে, টোটাল 106 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এন ফ্যাক্টরের ভ্যালু কত? 2। তাহলে এই ডাটাটা বস করালে আমি Na2CO3 মাস পেয়ে গেলাম, দেখো 0.7155 গ্রাম। আমরা মোলালিটি এবং নর্মালিটি নিয়ে যে ডিসকাস করলাম অ্যাট এ গ্লান্স সেটা একবার দেখে নিই সূত্রগুলো কি না। দেখো, মোলারিটি ইকুয়াল টু সূত্র কি? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। মনে রাখতে পারো এইভাবে, মোলারিটির এম নাম্বার অফ মোলসের এম, কিন্তু সলিউশনের আয়তন আছে ইন লিটারে। নেক্সট মোলালিটি, না মোলালিটি ইকুয়াল টু কি? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজিতে। মনে রাখতে পারো এইভাবে, মোলালিটির এম নাম্বার অফ মোলসের এম, অর্থাৎ দেখো দুটোর ক্ষেত্রে এম, কিন্তু এটার সাপেক্ষে এটা পার্থক্য কি না, এখানে সলভেন্টের ভর আছে ইন কেজিতে। নেক্সট আসছি নর্মালিটি, এটা একটু আলাদা এদের দুটোর সাপেক্ষে। এখানে কিন্তু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। তো এইভাবে কিন্তু এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে
যার সাহায্যে আমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। এখানেই আমাদের শেষ হলো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির উপর লেকচার। এরপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, সেটা হলো স্ট্রাকচার অফ অ্যাটম। ওকে।